আজকের এই ক্লাসে আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে শিখে যাব খুবই ইজি ভাবে। সো দেখো, প্রশ্ন তোমার স্ক্রিনে উঠছে। আমরা কিন্তু স্থূল সংকেত আণবিক সংকেত এটা অনেকে আছি যে এটা একটু কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আসলে কোনটা আগে বের করব বা কোনটা পরে বের করব, এই টাইপসের। বিশেষ করে যে আমরা যারা নতুন আছি বা এক দুইবার করছি, এই প্রশ্নগুলো এবং গাণিতিকগুলো আসলে অনেক বেশি ইজি হয়ে থাকে। এটা আমাদের রসায়নের কিন্তু ষষ্ঠ অধ্যায়, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, ওটা পুরো অধ্যায় জুড়েই কিন্তু গাণিতিক আছে। তো তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু স্থূল সংকেত এবং আণবিক সংকেত। বিভিন্ন বোর্ডে যদি দেখা যায় যে এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু প্রতিনিয়ত আসেই যে কোনো একটা বোর্ডে, এবং প্রতিটা এসএসসি পরীক্ষায় প্রতিটা সালেই দেখবা যে এসে থাকছে। তো দেখো, প্রশ্ন তোমার স্ক্রিনে উঠছে। এখানে বলছে যে একটি যৌগে কার্বন দিয়ে দিছে 40%, কার্বনের শতকরা সংযুতি দিয়ে দিছে কত 40%, হাইড্রোজেন দিছে হচ্ছে 6.67% এবং অক্সিজেন দিছে হচ্ছে 53.33%, অর্থাৎ 33%, তাই না? এখানে আমাদেরকে বলছে যে আণবিক সংকেত নির্ণয় করো। তো মনে রাখবা, আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? স্থূল সংকেত বের করতে হবে। তো স্থূল সংকেত কিভাবে বের করব একটু ভালো করে খেয়াল করো। দেখো, স্থূল সংকেত বের করতে গেলে আমাদেরকে প্রথম অবস্থায় যে লাগবে সেটা হচ্ছে যে মৌলসমূহকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে লাগবে। এই যে মৌলসমূহের যে শতকরা সংযুতি আছে, এই যে কার্বন হচ্ছে 40%, এই 40%টাকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করতে দেবো? ভাগ দিব। কিভাবে? দেখো, এখানে কিন্তু আমাদের লিখতে লাগবে যে মৌলসমূহের শতকরা সংযুতিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। এই যে এই অংশটুকু আমাদেরকে লিখতে লাগবে। আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত যাই বের করি না কেন, আণবিক সংকেত বের করতে গেলেও আমাদেরকে প্রথমে কি করতে লাগবে? স্থূল সংকেত বের করতে লাগবে। তো আমরা প্রথমে কিন্তু স্থূল সংকেত বের করছি। তো কি লিখছি? যে দেখো, মৌলসমূহের শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। তার মানে এই যে দেখো, কার্বন, এখানে কার্বন কত আছে? 40, তাই না? কার্বনের নিজ নিজ পারমাণবিক ভর, কার্বন কত? 12। এই যে এটা দিলে কত হচ্ছে? তারপর দেখো, হাইড্রোজেন কত আছে এখানে? 6.67, হাইড্রোজেন কত? 1, তাহলে এটা করলে তো অবশ্যই 6.67ই হচ্ছে। দেন দেখো, অক্সিজেন কত আছে? 53.33, অক্সিজেন কত? 16। দেখো, এটাকে ভাগ করলে কত পাচ্ছি আমরা? এটা আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব যে 40 ভাগ হচ্ছে 12, দেখো 3.33 এটা পেয়ে যাচ্ছি। দেখো, অক্সিজেন হচ্ছে 3.33 ভাগ হচ্ছে কত? 16, তাই না? এটাও আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 3.33। ওকে, এর মধ্য থেকে দেখো, প্রাপ্ত ভাগফল সমূহের মধ্য থেকে এখানে আমাদেরকে লিখতে লাগবে প্রাপ্ত ভাগফল সমূহের মধ্য থেকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা আবার ভাগ করে পাই। এই যে এই অংশটুকু লিখতে লাগবে, প্রাপ্ত ভাগফল সমূহের মধ্য থেকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা আবার কি করব? আবার ভাগ করব। দেখো, এইখানকার মধ্যে ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে 3.33, এটা দ্বারা আবার ভাগ করব। কি করব? দেখো, কার্বন কত বের হয়েছিল? 3.33 বের হয়েছিল, তাই না? এর মধ্য থেকে ক্ষুদ্রতম ভাগফল কোনটা? ওইটাই 3.33, তাহলে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 1। আবার দেখো, হাইড্রোজেন কত পেয়েছিলাম আমরা? 6.67, তাই না? এটাকে ক্ষুদ্রতম ভাগফল কত? 3.33, এটা দ্বারা ভাগ করলাম। তো দেখো,
6.67 ভাগ হচ্ছে 3.33, এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে 2। আবার ফের দেখো অক্সিজেন কত বের হয়েছিল 3.33, এটার মধ্য থেকে ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে কত 3.33, এটা ভাগ করলে কত হচ্ছে 1 হচ্ছে। এই যে তার মানে আমরা কার্বন কত পেয়ে যাচ্ছি 1, হাইড্রোজেন পেয়ে যাচ্ছি 2 এবং অক্সিজেন কত পেয়ে যাচ্ছি 1। এটাই হচ্ছে কি আমাদের স্থূল সংকেত। অতএব স্থূল সংকেত, স্থূল সংকেত কত পেয়ে যাচ্ছি দেখো, কার্বন পেয়ে যাচ্ছি 1, অক্সিজেন পেয়ে যাচ্ছি 2, সরি এখানে হাইড্রোজেন পেয়ে যাচ্ছি হচ্ছে 2 এবং অক্সিজেন কত পেয়ে যাচ্ছি 1, যেটা মূলত হচ্ছে কত CH2O। কারণ কি এই যে 1 গুলো, এইখানে 1 গুলো কি হয় না, লিখতে হয় না। তো এটাই ছিল মূলত হচ্ছে কি স্থূল সংকেত। এবার আসি আমরা হচ্ছে আণবিক সংকেতে। দেখো আণবিক সংকেত বের করতে গেলে কি করতে লাগবে, আমাদের কিন্তু এই অংশটুকু লিখতে লাগবে। এবার আমরা কি করব দেখো, এখানে লিখতে লাগবে যে মনে করি আণবিক সংকেত, তাই না, আণবিক সংকেত, আণবিক সংকেত হচ্ছে কত, এই যে CH2ON, এই যে এটাই হচ্ছে কি আণবিক সংকেত। তো এইখানে N এর মানটা আসলে কি, এই N এর মানটা হচ্ছে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর ভাগ হচ্ছে স্থূল সংকেত, স্থূল সংকেতের আণবিক ভর। দেখো এই যে যৌগের আণবিক সংকেত, এই প্রশ্নটা, এই অংশটা কি আসলে, এটা আসলে আমাদের দেখো প্রশ্নে দেওয়া আছে না, যার আণবিক ভর হচ্ছে কত 180। তো ওই 180টা হচ্ছে উপরের অংশটা, ওকে। আর দেখো স্থূল সংকেত আর আণবিক ভর, তার মানে এই যে এইটা CH2O, স্থূল সংকেতের আণবিক ভর, অর্থাৎ CH2O এর আণবিক ভর বের করো। কার্বন কত 12 প্লাস অক্সিজেন, হাইড্রোজেন কত 1 গুণন কয়টা আছে 2টা, প্লাস অক্সিজেন কত 16। দেখো 12 কত হচ্ছে 12 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে কত 16, তাই না। তাহলে দেখো 16 আর 4 20 30, এই যে কত পেয়ে যাচ্ছে 30। তাহলে CH2O এর আণবিক ভর অর্থাৎ স্থূল সংকেতের আণবিক ভর কত পেয়ে যাচ্ছে 30। তাহলে এই মানটা আমরা কোথায় বসাই দেব, এইখানে বসাই দেব, ওকে। এটা যদি কাটাকাটি করে কত হচ্ছে 3 6 18, তাই না 6। তাহলে দেখো এই যে N এর মান আমরা কত পেয়ে যাচ্ছি 6 পেয়ে যাচ্ছি। তাহলে অতএব আণবিক সংকেত কত পেয়ে যাচ্ছি আমরা, দেখো CH2O, তাই না, এটা N, এই যে এই অংশটা N, তাহলে N এর মান হচ্ছে কত 6। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে C6, H কত H 6 দুগুণে 12 12 এবং O কত 6, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তার মানে এই যে এই অংশটা, যে অংশটা আমরা দিয়ে দিছিল যে একটা যৌগে কার্বন দিয়ে দিছিল হচ্ছে কত 40%, হাইড্রোজেন দিয়ে দিছিল হচ্ছে 6.67%, অক্সিজেন হচ্ছে 53.33%, এবং এর আণবিক ভরও দিয়ে দিছে 180, যেটা প্রশ্নটা তোমার স্ক্রিনে উঠছে। সো এইটার আণবিক সংকেত হচ্ছে এটা C6H12O6, যেটা মূলত এই সংকেতটা কার, গ্লুকোজ। তো দেখো আণবিক সংকেত যে বের করলাম, এখানে আমরা প্রথমে কি বের করছি, প্রথমে কিন্তু আমরা স্থূল সংকেত বের করছি। তাহলে এই স্থূল সংকেত বের করতে গেলে আমাদেরকে কি জানতে লাগবে, অবশ্যই শতকরা সংযুতি জানতে লাগবে। যদি শতকরা সংযুতি জানি তবে কিন্তু আমরা স্থূল সংকেত বের করতে পারবো। যদি শতকরা সংযুতি না দেওয়া থাকে তাহলে প্রথম অবস্থায় কি আমাদেরকে শতকরা সংযুতি বের করতে লাগবে, দেন আমাদেরকে কি স্থূল সংকেত বের করতে লাগবে। আর যদি শুধুমাত্র আণবিক সংকেত বের করতে বলে তবেও আমাদেরকে কি করতে লাগবে, আগে স্থূল সংকেত বের করতে লাগবে, তারপর আণবিক সংকেত বের করতে পারবো, ওকে। তো দেখো এটা আমি আরেকবার একটু রিপিট করছি, মৌলসমূহের শতকরা সংযুতিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। দেখো ওখানে কিন্তু আণবিক সংকেত বের করতে বলুক এবং স্থূল সংকেত বের করতে বলুক, যাই বের করতে বলুক না কেন, ওখানে কিন্তু আমাদের শতকরা সংযুতি দিয়ে দিবে। তো যেটা দিয়ে দিবে ওটাকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি দিব, ভাগ দিব। যেমন এখানে দেখো কার্বন 12, 40কে এই যে 40% ছিল, এটাকে 12 দ্বারা ভাগ দিছি 3.33। হাইড্রোজেন কত দেখো 6.67%, ওটাকে 1 দ্বারা ভাগ দিছি, কারণ 1 হচ্ছে কি হাইড্রোজেনের পারমাণবিক ভর,
দেন হচ্ছে অক্সিজেন 16 ভাগ দিছি। এবার দেখো প্রাপ্ত ভাগফল, এই যে প্রাপ্ত ভাগফল সমূহের মধ্য থেকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা আবার ভাগ করে পাই। তো এটার মধ্য থেকে ক্ষুদ্রতম ভাগফল কত? 3.33, তাই না? ওইটাকে আবার দেখো, এই যে কার্বন কত বের হয়েছিল, প্রাপ্ত ভাগফল বলছি কিন্তু, এটা দিয়ে আবার এটাকে ভাগ 1। হাইড্রোজেন দেখো 6.67, এটা দিয়ে আবার এটাকে ভাগ 2। অক্সিজেন এটাই তো 1। তাহলে অতএব স্থূল সংকেত কত? কার্বন কয়টা পাচ্ছি আমরা? 1। হাইড্রোজেন কত পাচ্ছি? 2। অক্সিজেন কত পাচ্ছি? 1। তারপর আমরা মনে করি আণবিক সংকেত এটাই কত n, যেখানে n কত? যৌগের আণবিক ভর, স্থূল সংকেত আণবিক ভর। যৌগের আণবিক ভর বলতে এখানে কোন ভর বলছে? যে ভরটা আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে। যেমন এই প্রশ্নে 180 উল্লেখ আছে, ওই 180টা উপরে হবে। আর স্থূল সংকেত আমরা যে পাবো ওইটার আণবিক ভরটা বের করলে ভাগ দিলেই আমরা যে n এর মানটা যেটা পাচ্ছি ওটার সাথে দেখো এটা বসাই দিলে আমরা গুণ করলে কিন্তু আমরা আণবিক সংকেত পেয়ে যাচ্ছি। তো আশা করা যায় যে বোঝা গেছে। যদি কোনো অংশ বা কোনো একটা অংশ এমন হচ্ছে যে বুঝতে পারো নি, স্কিপ হয়ে গেছে, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমি যত দ্রুত সম্ভব তোমার রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আমাদের এখানে যদিও বা শুধুমাত্র গাণিতিক টার্মগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কারণ আপডেট ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করিও।